আমি ডক্টর মোহাম্মদ জহিরুদ্দিন। আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক। সবাইকে শুভেচ্ছা। আজ আমি কথা বলবো কী করে সুন্দর করে ভালোভাবে লেখাপড়া করা যায়। ছাত্রদের মধ্যে অনেক সময় বড় ধরনের একটা উৎকণ্ঠার বিষয় হচ্ছে লেখাপড়া। জটিল জটিল সাবজেক্ট ম্যাটার, মাথায় থাকে না কিচ্ছু, কী করে পড়বো, মাথায় ঢোকে না। এই বিষয়টা যদি আমরা ভালো করে ডিল করতে চাই তাহলে কতগুলো পদক্ষেপ নিয়ে দেখতে পারি আমরা। যেমন বছরে প্রথমে আমার সিলেবাসটার দিকে আমি খেয়াল করব এবং এই সিলেবাসটার দিকে খেয়াল করে আমার হাতে কতটুকু সময় আছে সেই সময়ের দিকে খেয়াল করে আমি ভাগ ভাগ করে একটা রুটিন তৈরি করব। এই রুটিনের সাথে কতটুকু টার্গেট থাকবে লেখাপড়ার সেটাও থাকবে। এবং এই জিনিসটা করার সময় আমি একাধিক মানুষের সাথে, আমার শিক্ষক বা আমার গার্জিয়ান এবং আমি নিজে একাধিক মানুষের সাথে মিলে এটা তৈরি করব। এমনভাবে তৈরি করব যাতে খুব নির্দয় না হয়। অনেক সময় হয় কি, এমনটা ঘটতে পারে যে আপনি দেখবেন যে আপনার হাতে কোনো সময়ই রাখেন নাই, দিনে ৮ ঘন্টার জন্য লেখাপড়া করবে এমন প্ল্যান, এটা করিয়েন না। এমনভাবে করবেন যাতে আপনার নিজের প্রতি মায়া রেখে আপনার সামর্থ্য ধরেন যদি ৬ ঘন্টা পড়ার হয়, আমি বলবো আপনি ৪.৫-৫ ঘন্টার প্ল্যান করেন, এর বেশি করবেন না। এবং সেই প্ল্যানের মধ্যে আপনার যাতে সব কাজকর্ম মাথায় রেখে প্ল্যান করতে হবে। তো তার ফলে যেটা হয় যে এক্সট্রা সময় যেটা থাকলো সেটা হচ্ছে ইমার্জেন্সি ডিল করার জন্য। এমন অনেক সময় আসতে পারে, পরিস্থিতি আসতে পারে যখন কয়েকদিন পড়াই হলো না, ওই জিনিসটা ডিল করার জন্য কিন্তু কিছু এক্সট্রা সময় থাকা দরকার আছে। আমাদের স্মৃতিশক্তি যদি আমরা একটু ভালোভাবে কাজে লাগাতে চাই তাহলে যে সাবজেক্ট ম্যাটারটা আমরা পড়ব সেটা সামনে নিব পুরোটা। ধরা যাক একটা প্রশ্ন বা একটা চ্যাপ্টার পুরোটা আমি ভালো করে একবার দেখে নেব। এটাকে আমি বলছি সার্ভে করা। ভালো করে দেখে নিয়ে এর মূল বক্তব্যটা কি সেটা খেয়াল করব। অনেক সময় একটা অধ্যায়ের মধ্যে কতগুলো বিশেষ গুরুত্ব দিয়ে কতগুলো পয়েন্ট তৈরি করা থাকে, যেমন কতগুলো ইটালিক থাকতে পারে, কোনো একটা টেবিল থাকতে পারে, কোনো একটা গ্রাফ থাকতে পারে। এই জিনিসগুলো ভালো করে দেখব। যদি কারো ভিজুয়াল মেমোরি থাকে, মানে আমি একদম যা দেখি যা ছবির মতো থাকে, তাহলে আমি গ্রাফ বা এই টাইপের জিনিসগুলো একদম বা টেবিল ভিজুয়াল মেমোরি মতো তুলে নেওয়ার চেষ্টা করব যাতে এটা মনে থাকে। গ্রাফ বা টেবিল যদি ভিজুয়াল মেমোরি মতো তুলে নেওয়া যায়, ওটা ব্যাখ্যা করলেই পুরো চ্যাপ্টারটা এসে যায় আসলে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে প্রশ্ন তৈরি করব এই চ্যাপ্টারটার উপরে। আমি টিচার হলে কীভাবে প্রশ্ন করতাম, কয়েকবার পড়ার পরে, কিন্তু তার আগে না। কয়েকবার পড়ে বুঝেছি, তারপর প্রশ্ন তৈরি করব, নিজে উত্তর তৈরি করব। তারপরে এই প্রশ্নের ভিত্তিতে আমি উত্তর লেখার অভ্যাস করব। তারপরে আবার মিলাবো, কোথায় কোথায় ভুল হলো। এই প্রক্রিয়া যদি আমি পড়ি তাহলে আমার পড়া মাথায় ঢোকার সম্ভাবনা বেশি। এছাড়া কিছু কিছু জিনিস আছে যেটা আমার মনে থাকতে চায় না, কঠিন কঠিন শব্দ, সেগুলোকে আমরা সংক্ষিপ্ত নাম তৈরি করতে পারি। যেমন আমরা অনেকেই শুনেছি WHO। WHO মানে কি? ডাব্লিউতে ওয়ার্ল্ড, এইচে হেলথ, ওতে অর্গানাইজেশন। তার মানে প্রত্যেকটা অক্ষর দিয়ে আমরা একটা মানে সংক্ষিপ্ত করেছি, হু, WHO নাকি হু। এইভাবে আমরা আমাদের জটিল সাবজেক্ট ম্যাটারগুলো আমরা যে অক্ষর দিয়ে তৈরি করি। যেমন আপনারা অনেকেই হয়তো শুনেছেন বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এটা কি? রংধনুর ৭ রং, বেনিয়া সহকলা। রংধনু ৭ রং মনে রাখা কঠিন, কিন্তু আমি যখন অক্ষর দিয়ে বা ২-১টা অক্ষর নিয়ে একটা ছন্দময় কিছু তৈরি করি তো মনে থাকে। কাজেই জটিল সাবজেক্ট ম্যাটারগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু এমনটা করতে পারেন। এখন তো গুগলের টাইম, আপনি গুগল সার্চ দিলেও কিন্তু এটা পেতে পারেন। বিশেষ করে ইংরেজি ক্ষেত্রে তো আপনি সহজেই পেয়ে যাবেন, বাংলায় হয়তো নিজের তৈরি করে নিতে হবে। অথবা আপনার সাবজেক্ট ম্যাটার যারা আগে পড়েছে তাদের জিজ্ঞাসা করেন, সিনিয়রদের, তাদের কারো কারো তৈরি করা থাকতে পারে, সেগুলো কাজে লাগান। কোনো কোনো জিনিস মনে রাখা রিয়েলি কঠিন হয়, তখন কিন্তু আমরা একটা অদ্ভুত কৌশল ঠিক করতে পারি। যেই জিনিসটা আপনার বারবার দেখা আছে সেই জিনিসগুলো সাথে আপনি নতুন যেটা মুখস্থ করতে চান, মনে করতে চান, সেটা আমি যদি সেট করে নেন আপনি, তাহলে দেখবেন যে এটা সুন্দর মনে থাকবে। আমি আরেকটু ব্যাখ্যা করছি। মনে করেন আমার ঘরের দরজা খোলার পরেই একটা একটা মনে করেন যে দরজার মধ্যে একটা জায়গায় একটা হ্যাঙ্গার টাইপের প্লাস্টিকের কতগুলো হ্যাঙ্গারের মতো পাওয়া যায় না, যেখানে আমরা কাপড় ঝুলিয়ে রাখতে পারি সেট করা, এরকম কয়েকটা হ্যাঙ্গার আছে এখানে। তো আমি কল্পনা করলাম এটা তো প্রতিদিন আমি দেখি, আমার চোখে এটা একদম মুখস্থ ভেসে ওঠে চোখ বন্ধ করলে। আমি যদি চাই, আমি ধরেন মনে রাখতে চাই একটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট, যে কোনো একটা মনে করেন, তো আমি ধরেন স্টেথিস্কোপ, আমি এটা মনে রাখতে চাই। তা আমি এই স্টেথিস্কোপটা ওই হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে দেবো। তারপরে আমার যে হ্যাঙ্গারটা বারবার আমার বাসায় আমি দেখি, তাহলে আমার মুখস্থ, ওইটা আমার মেমোরিতে আছে, তার সাথে স্টেথিস্কোপ ঝুলিয়ে দিলাম। এবং এটাই যথেষ্ট না, স্টেথিস্কোপটা আমি কি করব, বিদ্ঘুটে বড় করব। অর্থাৎ এমন যদি হয় স্টেথিস্কোপের মাথাটা, দুইটা প্রান্ত একদম এত বড় যে দরজার এত উপর থেকে শুরু হয়ে একদম নিচে ফ্লোর পর্যন্ত ঝুলে আছে। তার মানে এটার কল্পনায় আমি এটার সাইজ এমন বাড়িয়ে নিলাম যেটা একটা অদ্ভুত
অদ্ভুত মানে যেটা আমার স্ট্রাইকিং। তো তার মানে দুটো জিনিস, ১ নাম্বার আমার পরিচিত কোনো একটা ইমেজের সাথে আমি এটা ট্যাগ করলাম। ২ নাম্বার হচ্ছে ইমেজটাকে যেটা ট্যাগ করলাম সেটার ইমেজটাকে এত বড় করলাম যেটা খুবই স্ট্রাইকিংলি ডিফারেন্ট। তো তার ফলে এই মেমোরিটা আমার মাথায় গেঁথে যাবে। আমি পরবর্তীতে কিন্তু স্মরণ করতে চাইলে আমি চোখ বন্ধ করে জাস্ট চিন্তা করব যে ওই যে হ্যাঙ্গারটা কল্পনায় আসলে আমি দেখতে পাবো সেখানে অদ্ভুত বিসদৃশ্য বিরাট সাইজের একটা স্টেথোস্কোপ ঝুলে আছে। তখন কিন্তু আমি মনে করতে পারবো। এটা একটা মেমোরি এনহ্যান্স করার একটা বুদ্ধি। এছাড়া আরেকটা বুদ্ধি দেই, আমরা এটাকে বলি অ্যাসোসিয়েশন। আমি লেখাপড়ায় বহুবার ব্যবহার করছি। মানে যেটা ওয়েল রিহার্সড একটা মেমোরি তার সাথে একটা কম রিহার্সড মেমোরি অ্যাড করে দিবেন। যেমন 1952 সালে মহান ভাষা আন্দোলন হয়েছিল। এখন আমার হয়তো 1852 মনে রাখার কথা। আমি যদি 1952 থেকে 100 বছর আগে বলি তাহলে 1852 আমার মনে রাখা সহজ হয়ে যাচ্ছে। একইভাবে মহান মুক্তিযুদ্ধ 1971 সাল আমি 81 মনে রাখতে চাই বা 91 মনে রাখতে চাই, আমি বলতে পারি 20 বছর পরে মুক্তিযুদ্ধের, তাহলে 91। অর্থাৎ যেটা অনেক চর্চিত স্মৃতি তার সাথে আমি কম চর্চিত স্মৃতিকে ট্যাগ করে দেব বারবার করে এবং এটার যুক্তি দিয়ে, তখন কিন্তু এটা অ্যাসোসিয়েশন হয়ে যাবে, তখন কিন্তু সেটা আমার মেমোরি চলে আসবে। এছাড়া ছন্দে ছন্দে শিখলে মেমোরিটা কিন্তু ভালো কাজ করে। যেমন ছোট বয়সে আমি শিখেছি হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তারাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। দেখেন হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম একদম কত বছর পার হয়ে গেছে। ছন্দ, মানুষ কিন্তু ছন্দ মনে রাখতে পারে ভালো। মানুষের যেখানে মুখস্থ বিদ্যা সেটা মস্তিষ্কের এক স্থানে সঞ্চিত হয়, ছন্দ আরেক স্থানে সঞ্চিত হয়, আবার ছবি অন্য স্থানে সঞ্চিত হয়। আমি একটু আগে বলছিলাম যে ভিজুয়াল মেমোরি যাদের ভালো তারা একটা গ্রাফের বা একটা টেবিলের ভালো করে দেখে ছবির মতো মাথার মধ্যে নিয়ে নিই, ওটা কিন্তু অনেক দিন মনে থাকবে। আবার ছন্দটা অনেক দিন মনে রাখে। প্রাচীন মহাকাব্যগুলো সব ছন্দে ছন্দে তৈরি করা হয়েছিল, যেই কারণে আমরা যদি কবিতার ছন্দের সাথে মিলিয়ে কোনো একটা মেমোরি ঢোকাতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের মাথায় একদম স্থায়ীভাবে গেড়ে যাবে। কাজটা হয়তো কঠিন, একটু মাথা খাটিয়ে যদি করতে পারি বহু বছর পর্যন্ত আমার এটা মনে থাকবে। এরপরে কতগুলো সাধারণ টিপসের কথা বলি। দেখা গেছে যে আমি ধরেন বাংলা পড়লাম, তারপরে যদি আমি আবার সমাজবিজ্ঞান পড়ি তখন বাংলার মেমোরিটা আমার সমাজবিজ্ঞানের মেমোরিকে বাধা দেয়। আবার সমাজবিজ্ঞান পড়ার পরে যদি বাংলা পড়ি তখন দেখা যাচ্ছে যে ওই বাংলার মেমোরিটা এসে সমাজবিজ্ঞানকে বাধা দিতে পারে, সমাজবিজ্ঞান মেমোরি বাংলাকে বাধা দিতে পারে। অর্থাৎ মেমোরি শিক্ষণ 1 শিক্ষণ 2কে বাধা দেয়, আবার শিক্ষণ 2 শিক্ষণ 1কে বাধা দেয়। এর ফলে আমাদের মনে রাখা কঠিন হয়ে যায়। তা আমরা যদি এমনটা করি কন্ট্রাস্ট করে পড়ি, অর্থাৎ আমি বাংলা পড়লাম তারপরে ম্যাথ করলাম, অঙ্ক করলাম তারপরে আমি হয়তো বিজ্ঞান পড়লাম তারপর হয়তো আবার মানে একদম সমাজবিজ্ঞান বা অন্য একটা কিছু পড়লাম বা আর্ট রিলেটেড কিছু অথবা আইসিটি, মানে এমনভাবে আমি সাবজেক্ট ম্যাটার নিব যেটা একটা আরেকটার সাথে মিলবে না। না মিললে কী হবে, তখন একটার মেমোরি আরেকটার মেমোরিকে বাধা দেওয়ার সম্ভাবনা কমে যাবে। কাজে আমরা একটা স্মৃতি আরেকটা স্মৃতিকে ক্ষতিগ্রস্ত কম করবে। এছাড়া আমি যেটা বলতে পারি যে যেই সাবজেক্ট ম্যাটারটা সবচেয়ে কঠিন রাত্রে ঘুমিয়ে যাওয়ার আগে শেষ সাবজেক্ট ম্যাটার হিসেবে সেটা পড়বেন। ঘুমে ঢুলে যাচ্ছেন এইভাবে না, তখনও ঘুম পায় নাই, কিন্তু আপনি জানেন যে এই আধা ঘন্টা বা 1 ঘন্টা পড়ার পরে আর পড়বেন না, তখন সবচেয়ে জটিল সাবজেক্ট ম্যাটারটা পড়েন। মাথায় ঢুকুক বা না ঢুকুক যতটুকু পারেন পড়েন, পড়ে বাদ দেন, তখন আর লেখাপড়া করিয়েন না। তখন আপনি অন্যান্য কাজকর্ম করবেন, দেখবেন যে এটা যেহেতু শেষ মেমোরি, এটাকে বাধা দেওয়ার মতো অন্য কোনো মেমোরি পরে আর তৈরি হয়নি, সিমিলার মেমোরি তৈরি হয়নি। খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছেন, পরের দিন আবার কিছুটা পড়লেই কিন্তু আপনার একটা মুখস্থ এসে যাবে, মনের মধ্যে ঢুকে যাবে। কাজে সেটাও একটি পদ্ধতি। এছাড়া প্রত্যেকটা মেমোরিকে যদি অর্গানাইজড করে আপনি মুখস্থ করেন, মনে রাখেন এবং আপনি যদি একটা ট্যাগ করে দেন লাইব্রেরির মতো, লাইব্রেরি ক্যাটালগিং সিস্টেম তো আমরা জানি তাই না, যে লাইব্রেরিতে কোনো সময় দেখা যায় বইয়ের অধ্যক্ষর অথরের অধ্যক্ষর এক করে, মানে এরকম কতগুলো নিয়ম আছে, আমি এক্স্যাক্ট বলতে পারছি না, কিন্তু সেইভাবে যারা নিয়মটা জানে সে কিন্তু ওটা ধরে ওই আলমারিতে গেলেই সে খুঁজে বের করতে পারে। সেই একইভাবে আমরা যদি আমাদের মেমোরিগুলো এমনভাবে করি যে আমি 4-5টা জিনিস মুখস্থ করলাম এবং তারপরে একটা জিনিসকে আমি ট্যাগ হিসেবে তৈরি করলাম যেটা ওয়েল রিহার্স, যেটা মনে রাখা সহজ, তখন কিন্তু আমার বাকিটা মনে পড়বে। এই যে ওয়েল রিহার্স যেটা সে ট্যাগ বানালাম, যেমন ধরা যাক আমি 5টা জিনিস মনে রাখতে চাই, 5টা খাবার, ধরা যাক পিৎজা, বার্গার, ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই ইত্যাদি ইত্যাদি বেশ কয়েকটা। তা আমি ট্যাগ করলাম কি দিয়ে, খাবার, বা আমি ট্যাগ করলাম ফাস্ট ফুড, তাহলে ওই ফাস্ট ফুড মনে পড়লে বাকিগুলো কিন্তু মনে পড়বে।
এইভাবে আমরা কিন্তু স্মৃতিশক্তিটাকে আরেকটু ভালো করে কাজে লাগাতে পারি। এছাড়া যে কোনো ছাত্রের জন্য লেখাপড়া করার জন্য পরিবেশটা গুরুত্বপূর্ণ। এমনভাবে লেখাপড়ার পরিবেশটা সাজান যেখানে আপনার মনোযোগ বিক্ষিপ্ত না হয়। জানালার দিকে তাক করে পড়তে বসবেন না, মনোযোগ অন্যদিকে চলে যাবে। মোবাইল কাছে রাখবেন না, টেঁ টেঁ করবে, আপনি ওইদিকে তাকাবেন, লেখাপড়া ছুটে যাবে। সাউন্ড কম হওয়া ভালো। ওই রুমে যাতে অন্যরা গল্প না করে, পাশের রুমের থেকে মজাদার টিভি অনুষ্ঠান হচ্ছে, মুভি চলছে, এটা যাতে না হয়। অর্থাৎ আপনার মন বিক্ষিপ্ত করার মতো বিষয় কম থাকবে এবং যে সাবজেক্টটা পড়বেন সেই সাবজেক্টটা গুছিয়ে নিয়ে বসবেন। প্রয়োজনীয় সব কিছু হাতের কাছে থাকবে এবং আপনার নিয়তটা শক্তিশালী হতে হবে যে আপনি এখন পড়বেন। এগুলো এভাবে যদি শুরু করেন তাহলে পড়াটা কিন্তু আগাবে। এছাড়া নিজের শরীরের যত্ন নেবেন। বড় ধরনের পরীক্ষা যদি থাকে, সুস্থ থাকাটা জরুরি। আপনি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা দিতে পারবেন না অথবা প্রস্তুতিতে অসুবিধা হবে। রিস্ক নেবেন না। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, সামনে এসএসসি পরীক্ষা, ভিজেন না। জ্বর এসে গেলে কয়েকদিনের পড়া নষ্ট হবে, এমনকি পরীক্ষার হলে তখন জ্বর থাকলে অ্যাজ এ হোল পরীক্ষা দেওয়াটা কষ্টকর হয়ে যাবে। কাজেই নিজের যত্ন নিন এবং ওটুকু লোভ সংবরণ করেন যাতে বড় পরীক্ষাটা বা ওই প্রস্তুতিটা ক্ষতিগ্রস্ত না হয়। মোটামুটি মনে হয় এটাই। এগুলো এপ্লাই করলেই, এগুলো প্রয়োগ করলেই দেখবেন অনেক দূর পর্যন্ত কাজ হবে। অনেক ধন্যবাদ।